আজকের শনির রাতের 25তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার পাঠানো এটি প্রথম ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। চলুন এপিসোড শুরু করা যাক। শুরু করার আগে সেই কথাগুলো যেগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর আমাদের লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের লিঙ্ক, এই ভিডিওর লিঙ্ক শেয়ার করার অনুরোধ করছি, যাতে করে আরও অনেকেই সত্য ভয়ের ঘটনার সেই আগের অনুভূতি যেটা আমরা ছোটোবেলায় পেতাম, সেটা যেন ওনারাও পেতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন লিখে বা রেকর্ড করে, যে কোনোভাবেই, তবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, তার নাম সাদ্দাম হোসেন। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এটার দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া খুবই রহস্যময় একটি ঘটনা, যেটা খুবই ছোট। এরপরে মূলত ওনার মূল ঘটনায় যাব। তো সাদ্দাম ভাই আমাকে জানিয়েছেন যে উনি যখন ছোট, ওনার বয়স 10-11 বছর, উনি ওনার বাড়ির পাশেই একটি পুকুরে নিয়মিত গোসল করতেন। ওই পুকুরের পানি কিন্তু অতটা ছিল না, একদম পুকুরের মাঝ বরাবরও যদি উনি ডুব দিতেন, উনি ডুবে যেতেন, কিন্তু হাত যদি উঁচু করতেন, হাতটা কিন্তু ভেসে থাকতো। অর্থাৎ উনি ডুবে যাওয়ার পর পা যদি পুকুরের তলদেশে টাচ করতো, ওই অবস্থাতে যদি হাত উঁচু করতেন, তখনও কিন্তু হাতের পাতা ভেসে থাকতো। তাহলে বোঝাই যাচ্ছে যে পুকুরের মাঝখানে গভীরতা কতটুকু। তো রেগুলার গোসল করতেন, ঝাপাঝাপি করতেন। একদিন দুপুরবেলা গোসল করতে গিয়েছেন, ওই দিন ঘটে এক রহস্যময় ঘটনা। উনি মাঝে মাঝে কী করছিলেন, পুকুরের পানিতে লাফ দিচ্ছিলেন ঘাট থেকে। উনি অন্যান্য দিনের মতোই ওই দিন লাফ দিয়েছেন। তো লাফ দেওয়ার পরেই উনি একটু নিচে চলে যান, তখনই কিন্তু ওই পা মাটির সাথে টাচ করে। ওই চিন্তা করেই উনি পা মাটির সাথে টাচ করার চেষ্টা করেন প্রথমবার লাফ দেওয়ার পরে, কিন্তু না। এখানে এক রহস্যময় ঘটনা ঘটল। উনি বুঝতে পারলেন উনি তলিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে অতল গহ্বরে উনি একদম হারিয়ে যাচ্ছেন। উনি উপর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে পানির উপরে আলো রয়েছে, সূর্যের আলো, কিন্তু ওই পানিটা আর অনেক উপরে। উনি তলিয়ে যাচ্ছেন, অনেক গভীরে তলিয়ে যাচ্ছেন, অথচ পুকুর কিন্তু এত গভীর নয়, কারণ এই পুকুরে গোসল করে উনি অভ্যস্ত। পুকুরের কোন অংশে কতটুকু পানি, এটা ওনার খুব ভালোভাবেই জানা রয়েছে। তাহলে এত গভীরে উনি চলে যাচ্ছেন কেন? মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি ওনাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে পানি অন্ধকার হয়ে আসছে। পুকুরের পানি কিন্তু বেশ পরিষ্কার ছিল, উপরে আলো ঝলমল করছে, এটা দেখতে পাচ্ছিলেন, কিন্তু চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, এবং উনি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছেন। এরপর উনি সর্বশক্তি দিয়ে পা নাড়িয়ে উপরে ওঠার চেষ্টা করেন। উনি উপরে উঠছেন, যেভাবে উনি গভীরে চলে গিয়েছিলেন, এভাবে আস্তে আস্তে উনি উপরে ওঠেন। ওনার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল। অনেক কষ্টে উনি যখন পুকুরের
পানির উপরে মাথাটা ভাসাতে পারেন তখন উনি দমটা ছাড়েন। এরপর দ্রুত সাঁতার কেটে আবার তীরে চলে আসেন, অর্থাৎ ওই ঘাটে চলে আসেন। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কী হলো এটা, পুকুরে এত পানি, এত গভীরতা, এমন তো হওয়ার কথা না। তো ওই সময় উনি আবার একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি আবার ঝাঁপ দিবেন। এই যে একটা রহস্যময় ঘটনা ঘটলো, এটা ওনার ভিতরে খুব একটা প্রভাব বিস্তার করলো না। উনি আবার ঝাঁপ দেওয়ার চিন্তা করলেন, উনি ঘাটে এসে আবার ঝাঁপ দিয়েছেন। এবার ঘটলো সেম ঘটনা। ঝাঁপ দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে প্রথমবারের থেকে দ্বিতীয়বার আরও বেশি একটা টান নিচ থেকে উনি আকর্ষণ করছেন এবং ওনাকে নিচে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, হাত পাও নাড়াতে পারছেন না। উনি চিন্তা করছেন কী ব্যাপার, এত গভীরতা কেন? উনি শুধু নিচেই চলে যাচ্ছেন। একটা পর্যায়ে পানির উপরের যেই সূর্যের আলোটা ঝলমল করে যেরকম দেখা যায় আর কি ডুব দেওয়ার পরে, এটাও নাই হয়ে যায়। চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার। উনি চলেই যাচ্ছেন নিচে, এদিকে ওনার দম শেষ হয়ে এসেছে। হঠাৎ করে ওনার হাত পা উনি নাড়ানো শুরু করেন। এতক্ষণ কিন্তু উনি হাত পাও নাড়াতে পারছিলেন না, কিন্তু চিন্তা করছিলেন যে আমি নিচেই চলে যাচ্ছি, এ কোথায় চলে যাচ্ছি, মনে হচ্ছে পাতালে হারিয়ে যাচ্ছি। এরপর উনি আবার সর্বশক্তি দিয়ে হাত পা ছোটানো শুরু করেন, অর্থাৎ উপরে ওঠার চেষ্টা করেন। উনি আস্তে আস্তে উপর দিকে উঠছেন। একটা পর্যায়ে এসে উনি উপরে সূর্যের আলো কিছুটা দেখতে পান। উনি বুঝতে পারেন যে উনি তখনও অনেক নিচে রয়েছেন, এত দম কিন্তু ওনার নাই। এরপরও উনি সর্বশক্তি প্রয়োগ করেন। তবে নিচ থেকে ওই সময় যে কেউ তাকে টেনে ধরে রেখেছিল বিষয়টা এরকম না। উনি সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর অশেষ রহমতে একদম শেষ মুহূর্তে এসেও উনি মাথাটা ভাসাতে সক্ষম হন। আর একটু হলেই হয়তোবা ওনার দম শেষ হয়ে যেত, উনি একদম গভীরে হারিয়ে যেতেন। এরপর উনি উপরে উঠে আসেন। উপরে উঠে আসার পর উনি তো হাঁপাতে থাকেন যে হাই হাই এটা কী হলো। এরপর উনি আর গোসল করলেন না, দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর উনি এই বিষয়টা ওইভাবে আসলে প্রথম দিকে কাউকে বলেন নাই, কিন্তু চলে যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়েন। খুবই বমি করতে থাকেন, এমন বমি করতে থাকেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বাড়ির লোকজন বুঝতে পারেন আসলে ব্যাপারটা কি হয়েছে। মনে হচ্ছে যে হয়তো বা বেশিক্ষণ পুকুরে গোসল টোসল করেছে, যার কারণে কিছুটা সমস্যা হয়েছে, হতেই পারে এরকম, বাচ্চা মানুষ। ওই দিন ওনার এক আত্মীয় ভদ্র মহিলা আসছেন, বেশ বয়স্ক, তাকে উনি খুবই সম্মান করেন। যখনই ওই ভদ্রমহিলা এসে ওনার সাথে কথা বলতে গেছেন, সাথে সাথে উনি চোখ বড় করে এমন আচরণ শুরু করেছেন, গালিগালাজ শুরু করেছেন। ওই ভদ্রমহিলা তো খুবই অবাক হয়ে যান যে কী ব্যাপার, ও তো কখনো আমার সাথে এরকম করে না, আমাকে খুব সম্মান করে, আমি ওকে আদর করি, ও আমার সাথে এরকম আচরণ করলো কেন? এই বিষয়টা ওনার কাছে ভালো লাগে না। উনি সাথে সাথে যখন ওর মাকে জানান যে তোমার ছেলের তো মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমার সাথে এরকম আচরণ করলো, তখন এই সাদ্দাম ভাইয়ের মায়ের টনক নড়ে যে আসলেই তো ওর তো বিষয়গুলো স্বাভাবিক মনে হচ্ছে না। তখন সাথে সাথে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি কিছুটা ঝাড়ফুঁক করে দেন, তবে উনি বলেন যে ওর খুব জটিল একটা সমস্যা হয়েছে, কী সমস্যা হয়েছে এটা বুঝতে পারছি না, আরও ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাও। তখন ওনাদেরই পরিচিত একজন ভদ্র মহিলা, উনি কবিরাজি করতেন। উনি সাদ্দাম ভাইকে দেখার সাথে সাথে বললেন যে দ্রুত ওকে শোয়াইয়ে দাও, ওকে তো নিয়েই গেছিল প্রায়, তাড়াতাড়ি শোয়াই দাও। তো উনি কি করেছেন, ওই সাদ্দাম ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে থাকেন। এরপর পেটের একটা জায়গায় এসে উনি মুখ লাগিয়ে মনে হচ্ছে যে একটা টান দেন আর কি, আমরা যেভাবে পানি মুখের ভিতরে টান দেই একটা স্ট্র দিয়ে বা পাইপ দিয়ে, মনে হলো উনি পেটের উপর মুখ লাগিয়ে এরকম করে টান দিলেন। টান দেওয়ার পর উনি মানে ওনার মুখের ভিতরে কোনো কিছু উঠে এসেছিল, এটা উনি থুথু ফেলে দেন আর কি, মুখের থেকে থুথু বের করে ভিতর ফেলে দেন। এরপর আবার এরকম করে, এরকম 3 বার করেছেন। 3 বার করার পর এরপর সাদ্দাম ভাই সুস্থ হয়েছেন। তারপর সাদ্দাম ভাই তো স্বাভাবিক। তবে ওই যে যিনি মহিলা কবিরাজ, উনি যতটুকু আন্দাজ করতে পেরেছিলেন যে এই পুকুরের ভেতরে এমন কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে শক্তিটা ওকে নিয়ে যেতে চেয়েছিল, কোনো একটা কারণে পারে নাই। কিন্তু এই অন্ধকার যে পানিটা, যেখানে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, তো
এই পানির কিছু অংশ তার পেটে চলে যাওয়ার কারণে তার ভয়ঙ্কর কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই পানিটাই উনি বের করে ফেলেছেন। তবে পুকুরে কেন এমনটা হলো এটা কিন্তু আর বোঝা গেল না। উনি 2বার ঝাঁপ দিলেন, নিচে চলে যাচ্ছিলেন, আবার উনি সর্বশক্তি প্রয়োগ করে উপরে চলেও আসলেন। ওই পুকুরে যে ভয়ঙ্কর কোনো কিছু আছে তাও কিন্তু না। কিন্তু কেন এমনটা হলো, কেনই বা এমন গভীরতায় চলে গিয়েছিলেন, এই বিষয়টা আজও অজানা। এটা আজও এক রহস্যই রয়ে গেছে, যেটা সাদ্দাম ভাইয়ের সাথে ঘটেছিল। সাদ্দাম ভাই আমাকে জানালেন। তো এবার আসি সাদ্দাম ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। এই যেই দ্বিতীয় অংশের ঘটনা, এই ঘটনাটি মূলত সাদ্দাম ভাইয়ের আপন চাচার সাথে ঘটেছিল। সেই চাচার নাম হচ্ছে কদম আলী। ঘটনার সময়কাল 1985 কি 86 সাল হবে। এই যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রাম, এই রূপসী গ্রামেই তো ওই কদম আলী চাচার বাড়ি। উনি বিয়ে করেছিলেন পাশের গ্রামে, সেই গ্রামের নাম হলো সৈয়দপুর। তো নতুন বিয়ে করেছেন, কোনো এক সময় শ্বশুরবাড়িতে ওনার স্ত্রীকে রেখে এসেছেন। তো সারাদিন কাজকাম করেছেন, তো সন্ধ্যার পর চিন্তা করেছেন যে শ্বশুরবাড়িতে যাব। ওরকমই কথা ছিল যে উনি যাবেন। তো বের হতে হতে বেশ রাত হয়ে যায়। রাত বলতে যে আহামরি অনেক রাত, বিষয়টা এরকম না। তো ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা 8টা, 8:30 বাজে আর কি। সেটাও কিন্তু 1985-86 সালের প্রেক্ষাপটে ওই গ্রামে অনেক রাতই বলতে হবে, কারণ সন্ধ্যার পরে অনেক মানুষ তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। উনি ওই সময় শ্বশুরবাড়িতে যাবেন, আগে থেকে কথা ছিল। তো এই জন্য কিছু কাজ উনি এগিয়ে রেখেছিলেন সন্ধ্যার পরে বাড়িতে এসে কাজ করে, এই জন্য কিছুটা দেরি হয়ে গিয়েছিল। যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো উনি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ রূপসী গ্রাম থেকে সৈয়দপুর যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা অবলম্বন করেন। একটা রাস্তা আছে মেইন রাস্তা, কিছুটা ঘোরা পথ আর কি, আর আরেকটা রাস্তা আছে মাঠের ভেতর দিয়ে। এই মাঠের ভেতর দিয়ে যাবেন, এই জায়গাতে আবার একটা শ্মশান রয়েছে। ওই শ্মশানে অনেকে ভয় টয় পেয়েছে। তবে ওই শ্মশানটা যে খুব মানে চালু শ্মশান, অর্থাৎ সবসময় যে লাশ টাশ পোড়ানো হয় বিষয়টা এরকমও না, হঠাৎ হঠাৎ হয় আর কি। তো উনি চিন্তা করলেন যে এমনিতেই তো রাত হয়ে গেছে, শ্বশুরবাড়ির লোকজন হয়তো বা জেগে আছে, তারা তো এতক্ষণ আসলে জেগে থাকার কথা না। তা আমি এই ঘোড়া রাস্তা না ধরে এই অল্প সময়ে চলে যাওয়া যায় শর্টকাট রাস্তাটা ধরি। তো উনি রূপসী গ্রাম থেকে সৈয়দপুরে যাওয়ার জন্য ওই শর্টকাট রাস্তা ধরে হাঁটা শুরু করেছেন। তো শ্মশান যেখানে, ওই জায়গাটা বেশ ঝোপঝাড়, তবে পাশে কিন্তু ফসলি জমি রয়েছে। ওইটা যে খুবই নির্জন, ওদিকে কেউ যায় না, বিষয়টা এরকম না। তো উনি ওই দিক দিয়ে যখন যাচ্ছেন, যেতে 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 দূর থেকেই তো দেখছিলেন। যখন ওই শ্মশানের ওই জায়গার কাছে চলে আসেন, ছোট ছোট ঝোপঝাড় আছে, হঠাৎ করে উনি দেখতে পান কী ব্যাপার, চাঁদের আলো মনে হচ্ছে এখন নাই, অন্ধকার, আবার দূরে মনে হচ্ছে চাঁদের আলো আছে। উনি উপর দিকে তাকিয়ে দেখেন এক রহস্যময় ব্যাপার, বিশাল এক কড়ই গাছ। উনি কড়ই গাছটা দেখে খুবই অবাক হন, কেননা এই কড়ই গাছটা কেটে ফেলা হয়েছিল। আশেপাশে যেহেতু ফসলি জমি রয়েছে, তো কড়ই গাছের কারণে মাঝে মাঝে কিছুটা সমস্যা দেখা দেয়, এই জন্য গ্রামবাসীরা ওই কড়ই গাছটা কেটে ফেলেছিল। উনি কিন্তু জানতেন যে এখানে কড়ই গাছ নাই। ওই শ্মশানের আগে যখন উনি হেঁটে আসছিলেন, হাঁটতে হাঁটতে তো শ্মশানের কাছে আসছেন, তখনও কিন্তু উনি কড়ই গাছ দেখেন নাই। হঠাৎ করে দেখেন কড়ই গাছ। উনি চিন্তা করছেন, আরে কড়ই গাছ কোত্থেকে আসলো, গাছটা তো কেটে ফেলছে অনেক আগেই, এখন আমি দেখছি কড়ই গাছ। উনি অবাক হয়ে কড়ই গাছের উপর দিকে তাকায় আছেন, মানে ভালো করে দেখতেছেন, আশেপাশে দেখতেছেন। এমন সময় হঠাৎ করে উনি অনুভব করেন ওনার কাঁধে কেউ একজন হাত রেখেছে। তবে সেই হাতটা অনেক শক্ত এবং একটা বড় হাতের পাতা আর কি, মানে আমাদের যে হাত, এই হাত কতটুকু লম্বা হয়, অর্থাৎ হাতের পাতা কবজি থেকে শুরু করে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত কতটুকু হয়। কিন্তু ওনার কাছে মনে হলো অনেক বড় একটা হাত। যখন কাঁধের উপর হাত রেখেছে, মনে হচ্ছে হাতটা পুরো কাঁধ ছড়িয়ে হাতের কোনোই পর্যন্ত নেমে এসেছে। উনি এটা দেখার জন্য পেছন দিকে ঘুরে তাকান যে কে তার পিঠে হাত রাখলো। যখনই পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান যে বিশাল দেহী একটা অবয়ব তার পিঠে হাত রেখেছে। অবয়বটার চেহারা ভালো করে বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছে একদম কালো কুচকুচে, লোমশ
আর চোখগুলো মনে হচ্ছে জলজল করছে, লাল টকটকে। এইটা দেখে উনি আবার উল্টো দিকে ঘুরে দৌড় দিবেন। মানে উনি তো যেই দিকে মুখ করে রেখেছিলেন, মানে সৈয়দপুর গ্রামের দিকে, উনি তো আবার ঘুরে ওই যে রূপসী গ্রামের দিকে তাকিয়েছেন, মানে পেছন দিকে। উনি চিন্তা করছেন ঘুরে এখন আমি সামনের দিকে দৌড় দিব। যখনই উনি ঘুরেছেন তখনই দেখেন সামনে সেম অবয়ব আরও দুইটা দাঁড়ায় আছে। পেছনে তো একটা ছিল যেটা কাঁধের উপর হাত রেখেছিল, আর সামনে আরও দুইটা, তখনও কিন্তু তার কাঁধের উপর হাত রাখা আছে। এমত অবস্থায় উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, শরীর ঠকঠক করে কাঁপতে থাকে। দোয়া দরুদ যে পড়বেন এটাও ওনার মাথায় আসছে না। আর তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই তিনটা অবয়ব ওনাকে খপ করে ধরে, একজন দুই হাত ধরে আর দুইজন দুই পা ধরে পাশে মাঠের ভিতরে নিয়ে যায়। ওই সময়ে বৃষ্টি হয়েছিল, বলতে আগে বৃষ্টি হয়েছিল দিনের বেলা, বা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। আর মাঠে ওই সেচ কাজের জন্য পানি দেওয়া হয়েছিল। মাঠে ছিল কাদা, কাদা বলতে অনেক কাদা না, মানে মাটিগুলো ছিল নরম। তো এরা কি করেছে, এই কদম আলী চাচাকে উল্টো করে ধরে মাথাটা ওই মাটির সাথে ধরেছে, এরপর পায়ের পাতার উপরে চাপ দিয়েছে। অর্থাৎ কোনো একটা চোখা লাঠি যদি আমরা মাটির উপর রাখি, তো আমরা উপর থেকে যেভাবে চাপ দিয়ে ওটাকে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করি, মনে হচ্ছে ওরা এই কাজটা করছে। সোজা করে ধরে পায়ের উপরে চাপ দিয়েছে। এতে করে ওনার ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে, ব্যথা পায় উনি ঘাড়ে। আর মাটি যেহেতু অনেকটা নরম ছিল, ওনার কপাল পর্যন্ত গেড়ে যায়, চোখও গেড়ে যাচ্ছে। এমত অবস্থায় ঘটে একটা ঘটনা। কোনো একজন ব্যক্তি হয়তোবা ওই দিকে লাঙল নিয়ে আসছিল, কোনো একটা কাজ ছিল, অথবা লাঙল অন্য কারো বাসায় দিতে যাচ্ছিল, হতে পারে এরকম কিছু একটা। তো ওই লোকটা আবার গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিল। ওই সময়ে ওই অবয়বগুলো এই কদম আলী চাচাকে ছেড়ে দিয়ে চলে যায়। যখন ছেড়ে দিয়ে চলে যায়, উনি তো ধপাস করে এক সাইডে পড়ে যান। তখন আবার দূর থেকে ওই লোকটা বলছে, এই কে রে ওখানে? তখন উনি আবার বলে উঠছেন, আমি কদম আলী। কদম আলী, তুমি এত রাত্রে এখানে কি করো? বলে, কথা বলার সময় নেই বাবা, তুমি তাড়াতাড়ি আসো। উনি তো দৌড়ে চলে যান। কি হয়েছে কি হয়েছে? বলে, তাড়াতাড়ি এখান থেকে আমাকে উঠাও, আমি পরে বলতেছি। উনি আর শ্বশুরবাড়িতে যান না, আবার ওই ওনার গ্রামে ফেরত যান। ফেরত যাওয়ার পর ঘাড়ে তো ব্যথা পাইছিলেন। তো ওই রাত্রের মতো তো আল্লাহর রহমতে উনি বেঁচে গেলেন, ওনার এলাকারই পরিচিত একজন ব্যক্তির ওসিলায়। কিন্তু এরপরে শুরু হলো আর একটা সমস্যা। সেটা হচ্ছে, এই কদম আলী চাচা যখন রাতের বেলা ঘুমাতেন, বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ তাকে ডাকতো, কদম আলী, কদম আলী, বাইরে আয়, বাইরে আয়। উনি তো বুঝতে পারতেন এটা কোনো স্বাভাবিক কণ্ঠ নয়, কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করেও তাকে ডাকতো না। এইভাবে বিভিন্ন সময় তাকে রাতের বেলা ডাকতো। উনি তো বাইরে বের হতেন না। তো এই সমস্যার সমাধানের জন্য হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু ওইভাবে কাজ হচ্ছিল না। এরপর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এইটা দিনের বেলাতেই ঘটেছিল। উনি একটা জায়গায় কাজ করতে গিয়েছিলেন, বলতে একটা মাঠে কাজ করতে গিয়েছেন। তখন কিন্তু ওইখানে অনেক অনেক পানি, বলতে হয়তো বা গোড়ালি পানি পর্যন্ত ছিল। হঠাৎ করে এমত অবস্থায় উনি ফিল করেন পানির নিচে বলতে গোড়ালি পানি, মানে হয়তো বা কাদা পানি। গোড়ালি পানি বলতে তো মানুষ যখন গোড়ালি পানিতে হাঁটে তখন তো সেই পানিটার স্বচ্ছ থাকে না, এটা ঘোলাটে হয়ে যায়। মনে হলে ঘোলাটে পানির মধ্যে বড় বড় দুটো হাত খপ করে তার পা চেপে ধরেছে। হাত দুটো যে সাইড থেকে ধরেছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে মাটির নিচ থেকে হাত দুটো তার পায়ের পাতা খপ করে ধরেছে, এবং ধরার পর পা দুটোকে মাটির নিচে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে উনি গলা দিয়ে কোনো শব্দই করতে পারছেন না, অথচ আশেপাশে দূর দূরান্তে মানুষজন আছে। প্রথমে গোড়ালি পর্যন্ত, এরপরে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত নিয়ে গেছে। নিতে নিতে থুতনি এসে ঠেকেছে, মানে গলা পর্যন্ত গিয়ে ওনার থুতনি ডুবে এখন ঠোঁটে টাচ করবে আর কি। এমত অবস্থায় কেউ একজন দেখে ফেলে, জানে এটা কি এটা মানুষের মাথার মতো মনে হচ্ছে। উনি আবার মনে করছে কি হয়তো বা কাউকে মেরে ফেলে মাথাটা এখানে রেখে চলে গেছে, আর বডিটা আর এক জায়গায় নিয়ে গেছে। উনি আরে এটা কি, এটা তো কদম আলীর মাথা। তখন কদম আলী
কথা বলতে পারে, এই আমি জীবিত আছি রে, আমারে উঠাও এখান থেকে। তখন ওই লোকও ভয় পারে, এটা কি মাথা কথা বলে। তাড়াতাড়ি উনি কাছে গিয়ে দেখে এই অবস্থা, তার শরীরের অনেকটা অংশই ডুবিয়ে ফেলেছে, অর্থাৎ মাটির নিচে নিয়ে গেছে। তখন সেই লোক তো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশপাশ থেকে লোকজন চলে আসে। এরপর মাটি গর্ত করে এই কদম আলী চাচাকে বের করা হয়েছিল। এইভাবে ভেতর থেকে হ্যাচকা টানে তাকে আস্তে আস্তে কাদার মধ্যে নিয়ে যাচ্ছিল, থুতনি পর্যন্ত নিয়ে গেছে। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, আর একটু হলে তাকে পুরোটাই মাটির নিচে নিয়ে যেত, হয়তোবা তার বডিও আর কখনোই পাওয়া যেত না, চিরতরে হারিয়ে যেত। তো এরপর আল্লাহর অশেষ রহমতে উনি বিভিন্ন তদবির করে সুস্থ হয়েছেন। মূলত ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যে ওই সময়ে ওই শ্মশানের ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উনি আবার গলা ছেড়ে গান গাইতে গাইতেও যাচ্ছিলেন। ওই সময়ে ওই শ্মশানে থাকা যেই জিনেরা রয়েছে এরা খুবই বিরক্ত বোধ করে, তারা এই হেরে গলায় গান শুনে। আর এই কারণেই মূলত তারা খুব ক্ষিপ্ত হয়েছিল তার উপরে, কেন তাকে এই সময় গান গাইতে হবে। তার কারণে তারা ডিস্টার্ব ফিল করেছে, বিরক্ত হয়েছে, হয়তো বা তাদের কোনো সাধনা চলছিল সেটাই ব্যাঘাত ঘটেছে, এই জন্যই মূলত ওরা ক্ষিপ্ত হয়েছিল। যাক, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে কার কাছ থেকে তদবির নিয়েছিলেন বা কিভাবে কোন প্রক্রিয়ায় উনি সুস্থ হয়েছিলেন এই বিষয়ে সাদ্দাম ভাই আসলে ওইভাবে আমাকে জানাতে পারেন নাই। তো এটাই ছিল ঘটনা। কদম আলী চাচা কিন্তু এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম ভাইকে চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারে শনির রাতের 25তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 25তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নিলয় আহমেদ রাকিব। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের তাইফ শহরে। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার 7 নং শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তার কাছ থেকে আরও বেশ কয়েকটি ঘটনা কিন্তু উনি পেয়েছেন এবং সেই ঘটনাগুলো আমরা শেয়ারও করেছি। তার নাম হচ্ছে রাব্বি। আর মূলত ঘটনাটি ঘটেছে এই রাব্বিরই এক ভাই যার নাম হচ্ছে অসীম। তো এই অসীম মূলত একটি ঘটনার প্রেক্ষাপটে বেশ একটা বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন। অসীম হচ্ছে রাব্বির খালাতো ভাই। তো যেই সময়টাতেই ঘটনাটি ঘটে তখন সময়কাল 2002-03 এরকম আর কি। তখন সিডি ক্যাসেটের যুগ চলছে, ভিসিআরের যুগ শেষ হয়েছে, সিডি ক্যাসেটের যুগ শুরু হয়েছে। তখন অনেকেই কিন্তু এই ভিসিডি ভাড়া করে এনে দেখতো। দেখা যেত যে রাজবাড়ি থেকে ভিসিডি ভাড়া করে নিয়ে এসেছে। রাজবাড়ির যেই হাজির মার্কেট যেটা বলে বা হাজি মার্কেট যেটা বলে, রাজবাড়ির 1 নম্বর রেলগেটের পাশে একটা মার্কেট রয়েছে, অনেক পুরনো মার্কেট। এই হাজির মার্কেটে একটা সময় এই ভিসিআর ভিসিডির এগুলোর ব্যবসা বেশ ভালোই ছিল। কালের বিবর্তনে এগুলো এখন আর দেখা যায় না, এখন সেখানে অন্য ব্যবসা চলে এসেছে। তো একটা সময় এগুলো কিন্তু অনেক ছিল, যেটা আমরা দেখেছি ছোটোবেলা থেকেই আর কি। তো বন্ধুবান্ধবরা মিলে ভিসিডি নিয়ে আসবে, আর ভিসিডিটা নিয়ে আসবে হচ্ছে কুটিরহাট নামক যে বাজারটা রয়েছে ওই বাজারের ওখানে। এখন এই যে অসীম, সে যে কাজটা করে সে হচ্ছে ভ্যান চালায়, পরিবারের দায়িত্ব তার উপরে সে পড়েছিল। তখনও সে বিয়ে শাদী করে নাই, সংসারে মা রয়েছে, পরিবারের ভরণ পোষণ তাকেই করতে হচ্ছে। এখন সে জানতে পারলো কুটিরহাটের একটা জায়গায় বাজারের পাশেই সিডি আনবে। তো তার বন্ধুবান্ধবরা তাকে দাওয়াত দিয়েছে যে আমরাও যাব, তুইও চল। তো সেও তো খুব খুশি। তখন তো এরকম মোবাইল ফোন ছিল না, মোবাইলে ইউটিউবও এরকম দেখা যেত না। সে তো রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি যাব।
তখন বিকেলবেলা তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। সারাদিন ভ্যান চালিয়েছে ঠিক আছে, কিন্তু দুপুরের পরেই সে চালানোটা ক্লোজ করে দেয়, বাড়িতে চলে আসে, কিছুক্ষণ বিশ্রাম নেয়, একটু ঘুমায় নেয়, যেহেতু রাত জেগে সে সিঁড়ি দেখবে। বিকেলের দিকে সে মায়ের কাছে বলে যে মা, আমি তো সিঁড়ি দেখতে যাব কুটিরহাট বাজারে। তখন তার মা বলে, না খবরদার, যেতে পারবি না, তুই যাবি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আর তুই জানিস না আসার পথে বাঁশতলা নামক একটা জায়গা রয়েছে, বাঁশঝাড় রয়েছে ওইখানে কি ভয়ঙ্কর জিনিস থাকে জানিস না, অনেকে ওইখানে ভয় পাইছে, তুই তো ওই দিক দিয়েই আসবি, না যাইতে হবে না। এখন অসীম তো নাসর বান্দা, সে যাবেই। একটা পর্যায়ে তার মা রাজি হয়, বলে যে ঠিক আছে তোকে যেতে দেবো, বল তোর সাথে কে কে যাচ্ছে। ও তার কয়েকজন বন্ধুর নাম বলে, তাদের বাড়ি আবার আশেপাশেই ছিল, যে ওরাও তো যাবে, ওরা তো আমার সাথেই আসবে। সত্যি সত্যি কিন্তু তাদের যাওয়ার কথা কয়েকজনের ছিল, সবার না, মানে কিছুটা মিথ্যা কথাও বলেছে যাতে করে মা যেতে দেয়। এখন হয়েছে কি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে যখন ওই বন্ধু বান্ধব যাদের যাওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়েছে, এখন তারা কেউ আর যাবে না, এই কাজ সেই কাজ, এই অজুহাত দিয়ে তারা তো কেউ যাবে না। এখন অসীম হয়ে গেছে একা, এখন কি করবে, ও একাই চলে গেছে। চিন্তা করছে যাই, আর কি হবে, কোনো ভয়ের কিছু নেই, এই চিন্তা করে সে কুটিরহাট বাজারে চলে গেছে। তো বাজারের পাশে মূলত কোনো একটা জায়গায় সে এই সিঁড়ি দেখেছে, কোনো একটা বাসায় আর কি। তো দেখার পর সে রাতের বেলা, রাত তখন বেশ ভালোই আর কি, রাত তখন 2টো, 2:30 বা 3টার মতো বাজে আর কি। তখন সে বের হয়েছে, বের হয়ে বাসা থেকে হাঁটতে হাঁটতে, আসলে সারা রাতই সেখানে চলবে, সিনেমা চলবে, কিন্তু ওর তো বাড়িতে ফিরতে হবে, এই জন্যই সে মূলত একটা সময় এসে কোনো একটা সিনেমা শেষ হয়েছে, পরের সিনেমা শুরু হবে তার আগেই সে বিদায় নিয়েছে। তো সে বিদায় নিয়ে যখন হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যে সে কুটিরহাট বাজারে চলে আসছে। তো ওই বাজারে একজন নাইট গার্ড রয়েছে, পাহারাদার, সে দেখেই বলছে, এই কে রে, কে যায়? তখন ওই অসীম বলছে, কাকা আমি অসীম। অসীম, বাবা তুই এত রাত্রে কী করিস এখানে? বলে যে আমি তো কাকা এই যে সিঁড়ি দেখতে গেছিলাম। এই পাহারাদার তো তাকে চেনে অসীমকে, সে তো বকাঝকা করছে যে তুই একা একা এখন বাড়িতে যাচ্ছিস, যাওয়ার পথে একটা কবরস্থান আছে, তারপর একটা শ্মশানের মতো জায়গা আছে, ওখানে একটা মঠ আছে, অনেকেই ভয় পায়, এরপর তুই যে দিক দিয়ে যাবি সেখানে বাঁশঝাড় আছে, তোর একা যাওয়াটা ঠিক? বাবা তোর এখন রাত্রেবেলা বাড়িতে যেতে হবে না, আমার পাশে বস, গল্প করি, প্রয়োজনে আমার থাকার জায়গা আছে, তুই ওখানে যাই ঘুমা, তাও তুই বাবা এত রাত্রে যাস না। এখন অসীম বলতেছে যে না কাকা, মা বাড়িতে একা একা, আমি তো বলে আসছি রাত্রেবেলা আমি ফিরবো, কেমন হয়, আমার তো বাসায় যাইতেই হবে। যদিও বা সেই কাকা আসলে আন্তরিকতার সাথেই তাকে থাকতে বলেছিলেন, তখন কাকা যখন শুনলেন যে তার মা বাড়িতে, তখন তো আর আসলে আটকে রাখা যায় না, তখন বললো যে ঠিক আছে সাবধানে যাস, দেখে শুনে পথ চলিস, দোয়া দরুদ পড়তে পড়তে যাস। তো অসীম বলে ঠিক আছে কাকা আমি যাচ্ছি। তো অসীমের কাছে আবার ছোট একটা টর্চ লাইটও ছিল, তো টর্চ লাইট মারতে মারতে সে এগিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে মানে কুটিরহাট বাজার থেকে বের হয়ে হাতের বাম সাইডে মূলত একটা মঠ রয়েছে, পরিত্যক্ত একটা মঠ, ওই সময় একটা সময় কাউকে হয়তো বা পোড়ানো হয়েছিল, বা আশেপাশে তখনও যে মানে অর্থাৎ এর আগেও পুরানো হয়েছে কাউকে, কিন্তু সেখানে মঠ তৈরি করা হয়নি, কিন্তু এটার আলামত এখনও রয়ে গেছে আর কি। অনেকে সেখানে রাতেবেলা ভয় টয় পায় আর কি, বা পেয়েছে পূর্বে। তো ওই দিক দিয়ে সে যাবার পূর্বেই একটা কবরস্থান রয়েছে, একটা পারিবারিক কবরস্থান। তো রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে দেখে ওই কবরস্থানের সাইড থেকে একটা কালো বিড়াল হাঁটা শুরু করেছে। তো বিড়াল হাঁটলে তো শব্দ হয় না, কিন্তু এই বিড়ালটা হাঁটছে, খসখস খসখস শব্দ মনে হচ্ছে যে হচ্ছে। পিছন দিকে তাকিয়ে দেখে একটা কালো বিড়াল। সে আবার কী করছে, টর্চ লাইটটা কালো বিড়ালের উপর ধরেছে। যখন ধরেছে তখন দেখা গেল এই বিড়ালের চোখ দুটো খুবই ভয়ঙ্কর। কুকুর বিড়াল এই টাইপের প্রাণীর চোখের উপর যদি আলো পড়ে তাহলে তো জ্বলে ওঠে, মানে জলজল করে। এটা জ্বলছে, তবে মনে হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর দুটো চোখ, বেশ বড় বড়। সে ওই বিড়ালটার দিকে আসলে আর লাইট মেরে যে থাকবে, মানে বেশিক্ষণ ধরে রাখবে এরকমটা হলো না, সাথে সাথে লাইটটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে হাঁটা শুরু করলো। বিড়ালটাও কিন্তু হাঁটছে তার পিছু পিছু, বুঝতে পারছে। তবে বিড়ালটা যে কোনো ভুতুরে কিছু তখনও তার কাছে এটা মনে হয়নি, একদম কুচকুচে কালো বিড়াল ছিল। মানে এতটা কালো বিড়াল, যখন লাইট ধরেছে চোখ তো জ্বলছেই, শরীরের যে লোমগুলো এগুলো চিকচিক চিকচিক করছে।
তো লাইটটা ঘুরিয়ে নিয়ে অসীম ভাই তো হাঁটা শুরু করেছে। তো হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যেই যখন ওই যে মঠ যেটা রয়েছে আর কি, পরিত্যক্ত একটা শ্মশান যেটা, তো ওইখানে যখন আসছে তখন দেখে যে ওই বিড়ালটা তাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেল, এগিয়ে কিছুটা ঘুরে ওই মঠের ভিতরে ঢুকে গেল। এইটা দেখার পর এই অসীম ভাই তো বেশ ভয় পেয়েছেন যে বিড়ালটা কবরস্থানের ওখান থেকে বের হলো, বের হয়ে কিছুটা পথ হেঁটে আবার এই মঠের ভিতরে ঢুকে গেল, তাহলে তো বিড়ালটা স্বাভাবিক কিছু না। তো উনি তো গা ছমছম করে উঠছে ওনার আর কি, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তারপর উনি সামনে আগানো শুরু করছেন। সামনেই কিন্তু বাঁশঝাড়, যে বাঁশঝাড় নিয়ে অনেক ভয়ানক ঘটনা ওনাদের এলাকায় প্রচলিত রয়েছে। তো বাঁশঝাড়ের কাছে আসছে, হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের কোনো এক প্রান্তে দাঁড়িয়ে কেউ একজন কথা বলছে, নিজের মতো করে কথা বলছে। উনি চিন্তা করলেন যে কে রে এখানে এত রাত্রে কথা বলে, একটু দেখার চেষ্টা করলেন। তো এপাশ ওপাশ টর্চ লাইট মারছেন, কোথাও কোনো লোকের কোনো সারা শব্দ দেখা যাচ্ছে না, কথা শুনছেন। একটা পর্যায়ে কথা থেমে যায়। তখন উনি চিন্তা করেন কী ব্যাপার, এখানে কথা বললো কে? যাই হোক, কেউ হয়তো বা আসতে পারে, রাতের বেলা হয়তো বা কেউ নেশা পানি করার জন্য আসতে পারে, অসীম ভাইয়ের আগমন দেখে সরে গেছে, হতে পারে এরকম কিছু একটা। তো উনি সামনের দিকে আগাচ্ছেন, আগাতে আগাতে হঠাৎ করে দেখেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার পরনে সাদা কাপড়, তবে সাদা কাপড়টা ওই জুব্বা আকৃতির মতো না, মানুষ হজ করতে গেলে এহরামের কাপড় পরে, লম্বা দুটো কাপড় লুঙ্গির মতো করে নিচে একটা পরে আর একটা কাপড় শরীরে পেঁচিয়ে রাখে, এই রকম এহরামের কাপড় পরার মতো করে কাপড় পেঁচানো শরীরে একজন বৃদ্ধ মানুষ, স্বাভাবিক হাইটেরই হবে, চুল দাড়ি বেশ লম্বা লম্বা এবং সাদা, তার শরীরের যেই পোশাক থেকে মনে হচ্ছে হালকা আলো বিচ্ছুরিত হচ্ছে। অন্ধকারের মধ্যেও তার চেহারা স্পষ্ট বুঝতে পারছিল অসীম ভাই। তো ওই মুরব্বিটা অসীম ভাইকে দেখে বলে ওঠে, বাবা অসীম, আসছিস? এত দেরি হলো কেন বাবা? আয় আয়, ভয় পাস না, আয় আমার কাছে আয়। তো অসীম ভাই সাহস নিয়ে কাছে এগিয়ে গেলেন, গিয়ে ওই মুরব্বিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই মুরব্বি বলছেন, তুই তোর মায়ের কথা না শুনে রাতের বেলা একা একা আসছিস, তোর মাকে উল্টাপাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে চলে আসছিস, তুই এখন একা একাই পথ দিয়ে যাচ্ছিস, তুই জানিস তুই কি বিপদে পড়ছিলি একটু আগে? তুই এদিক দিয়ে যাওয়ার সময় আরও কত বিপদ তোর সামনে আছে, তুই সেটা জানিস? তুই জানিস না এই জায়গাটা কতটা ভয়ঙ্কর? তুই এই পথ দিয়ে যে আসলি একা একা, তুই ওই কুটিরহাট বাজারে থেকে যেতি, এটাই তোর জন্য ভালো ছিল। তারপর তুই একা একা দিক দিয়ে আসলি, যাক আসছিস, ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমি আসি তোর সাথে। এখন নামাজ পড়ব, ওই দেখ পাশে পানি প্রবাহিত হচ্ছে, ওখান থেকে অজু করে আয়। ওই পাশ দিয়ে একটা নালার মতো ছিল, বেশ স্বচ্ছ পানি বয়ে যাচ্ছিল। তো অসীম ভাইয়ের কথা না বাড়িয়ে ওখানে গিয়ে অজু করে আসে। তখন ওই বয়স্ক ভদ্রলোক উনি নামাজে দাঁড়িয়ে যান রাস্তার এক পাশে। তো অসীম ভাইও ওনার পাশেই একটু সামান্য একটু পেছনে আর কি দাঁড়ান। তো উনি সালাত আদায় করেন, অসীম ভাইও তার সাথে জামাতেই সালাত আদায় করেন। তো ওই লোকটা যখন সালাম ফিরায়, অসীম ভাই সালাম ফিরান। সালাম ফেরানোর পর অসীম ভাই ওই বয়স্ক লোকটাকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে। তখন ওই বয়স্ক লোকটা বলছে যে, বাবা অসীম, তোর আচরণ আমি খুশি হয়েছি, আমি তোকে কিছু পরামর্শ দিব, তুই সেগুলো মেনে চলবি, আশা করি তোর জীবনটা ভালোই কাটবে। আর আমার কথার ব্যত্যয় তুই করিস না, তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় তুই পড়ে যাবি। এরকম বেশ কিছু নসিহত করেন ওই বয়স্ক ভদ্রলোক। অসীম ভাই কিন্তু বুঝতে পারছেন যে এই লোকটা স্বাভাবিক কেউ নয়, তারপরও কেন যেন তার ভয় লাগছিল না, বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। সে বুঝতে পারছে এই লোকটা স্বাভাবিক কোনো মানুষ না, কিন্তু সে ভয় পাচ্ছে না। যাই হোক, ওই লোকটা বলে, বাবা চল, তোকে তোর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছি, তুই সামনে হাঁট, আমি তোর পেছনে হাঁটি। এই বলে অসীম ভাইকে সামনাসামনি হাঁটতে বলেন, কিন্তু অসীম ভাই হেঁটে যাচ্ছে, পিছনে লোকটা আছে। তো ওই লোকটা যে পিছনে হেঁটে আসছে, মাঝে মাঝে অসীম ভাই তাকিয়েও দেখছেন, টুকটাক কথাও হচ্ছে। তো হাঁটতে হাঁটতে যখন বাড়ি পর্যন্ত চলে আসে, তখন ওই লোকটা বলে যে, বাবা তুই এখন বাসায় ঢুকে যা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, কেউ তোর ক্ষতি করতে পারে নাই আজকে। তবে মনে রাখিস, আমি তোকে যে পরামর্শগুলো দিয়েছি বা দেব, সেগুলো মেনে চলবি, আর স্বপ্নের ভিতরে আমি মাঝে মাঝে এসে তোকে কিছু পরামর্শ দিব।
আশা করি ইনশাল্লাহ তোর কোনো অভাব হবে না। তো এরপরে অসীম ভাই পিছন দিকে আবার তাকিয়েছেন, দেখে কেউ নেই। তো উনি বুঝতেই পারছিলেন যে কেউ থাকার কথাও না, কারণ বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে, উনি অদৃশ্য হয়ে যাবেন। অসীম ভাই তো বাড়িতে ঢুকে যান, শুয়ে পড়ছেন। তবে ঘটনার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওনার রাত্রে আর ঘুম হয়নি। সকালে তো আবার সেই ভ্যান নিয়ে বের হতে হবে। সকালে ভ্যান নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর উনি ওই ভাড়া মারতে মারতে চলে গেছেন গোয়ালন্দ মোড়ের ওখানে। তো মোড়ের ওখানে যখন গেছেন, অনেকক্ষণ বসে আছে, কোনো ইয়ে নাই, মানে ট্রিপ নাই। উনি বাড়িতে ফেরত যাবেন, রাত্রে ভালো ঘুম হয় নাই। তো ঘুম হয় নাই মানে ঘুমই হয় নাই, শরীরটা কাঁপাকাঁপি করছে। এমত অবস্থায় 3 জন লোক আসে, দেখতে হুজুরের মতোই, মানে একদম যে খুব বেশি হুজুর বিষয় এরকম না, স্বাভাবিক মানুষের আকৃতি। তো ওই লোকগুলো এসে বলছে যে, হ্যাঁ কি অসীম, কেমন আছো, যাবা নাকি? তো তার নাম ধরে ডাকছে। একটু অবাক হয়েছে, হয়তো বা চিনতেও পারে তাকে, হয়তো বা উনি চিনতেছেন না, অসীম ভাই চিনতেছেন না তাদেরকে, এরা তাকে চেনে। বলে হ্যাঁ ভালো আছি, হ্যাঁ আপনারা কোথায় যাবেন? বলছে যে আমরা যাবো রাজবাড়ির বড়পুল, ওইখানে একটা মসজিদে যাব। একটা মসজিদের নাম বলে আর কি, লোকাল একটা মসজিদ। সে মসজিদটা আবার এই অসীম ভাই চেনে। বলে না যাব না, আমার রাত্রে ঘুম হয় না, শরীরটা ভালো লাগতেছে না, এত দূর যাব না। প্রিয় লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, গোয়ালন্দ মোড় থেকে বড়পুলের দূরত্ব কিন্তু 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার ভ্যান চালিয়ে যাবে, আবার আসবে। তো ওই লোকগুলো বলে যে তুমি চলো, আমরা আবার রিটার্ন আসবো, অর্থাৎ আবার এই গোয়ালন্দ মোড়ে ফেরত আসবো। এখন অসীম ভাই তো ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, উনি বাড়ি দিয়ে চলে যাবেন তাড়াতাড়ি, যাতে না যাওয়া লাগে এমন একটা ভাড়া চেয়েছেন। ওই সময় 2003 সালের প্রেক্ষাপটে বেশ বেশি ভাড়া। তখন উনি বলেন যে আমি যাব, আসব, আমাকে 400 টাকা দিতে হবে। তো ওই সময় যে 400 টাকা চেয়েছেন, এখনও কিন্তু আসা যাওয়া 400 টাকা ভাড়া না। এই 2025 সালে এসো কেউ যদি একটা অটোরিকশা ভাড়া করে, অর্থাৎ একটা রিক্সা ভাড়া করে, ব্যাটারি চালিত রিক্সা, বড়পুল পর্যন্ত যাবে আসবে, 400 টাকা ভাড়া হওয়ার কথা না, হয়তো বা সর্বোচ্চ 300 টাকা হতে পারে, বা 400 টাকা যদি আমি ধরেও নেই, সেটাই 2025 সালে এসে পারফেক্ট হলেও নিশ্চয়ই 2002-03 সালের প্রেক্ষাপটে সেটা অনেক বেশি ভাড়া। তো এরকম একটা ভাড়া চেয়ে বসেন। ওই লোকগুলো বলে যে ঠিক আছে, আমরা রাজি, তোমাকে এই ভাড়াই দিব। তো এরপর তো অসীম ভাই ভ্যান চালাতে থাকেন, চালাতে চালাতে যথারীতি বড়পুলের ওখানে চলে যান। তো ওই লোকগুলো সেই মসজিদে ঢোকে, কিছুক্ষণ পরে বেরিয়েও আসে। বেরিয়ে আসার পর আবার ভ্যান চালাতে চালাতে চলে আসেন। তবে যাত্রা পথে একটা বিষয় অসীম ভাই খেয়াল করেন, সেটা হচ্ছে 3 জন লোক যদি ভ্যানে ওঠে, একটা ওয়েট থাকে না, ওনার কাছে কোনো রকম ওয়েট কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম খালি ভ্যান, মানে দিব্যি অনায়াসে চালিয়ে আসেন, চালিয়েও চলে যান। বেশ অবাকই লাগে ওনার কাছে। তো যখন আবার গোয়ালন্দ মোড়ে আসছেন, গোয়ালন্দ মোড়ে আসার পর ওই লোকগুলো তাকে 400 টাকাই দেয়, আরও 100-150 টাকা অতিরিক্ত দেয়, বলে এটা তোমার বকশিস দিলাম, রাখো, ভালোভাবে চলো, মানে এইভাবে কিছু পরামর্শ দেয় আর কি। তো অসীম ভাই খুশি হয়, উনি বাড়িতে চলে গেছেন। তো এরপর অসীম ভাই খেয়াল করতেন যে উনি বাজারঘাট করছেন, বাজারঘাট করার পর বিশেষ করে এই যে 500 টাকা বা 500-550 টাকা, এই টাকাগুলো নিয়ে যখন বাজারে যেতেন, তো বাজারঘাট করার পর দেখা যেত যে ওনার পকেটে টাকা আছেই, মানে টাকা শেষ হয় নাই। তো এইভাবে ওনার সংসার চলছে, উনি বুঝতে পারতেন না। আর উনি স্বপ্নের মধ্যে মাঝে মাঝে ওই বৃদ্ধ মানুষটাকে দেখতেন, পরামর্শ দিতেন। তো বলেছিলেন যে তুই ভ্যান চালায় আসছিলি, ওখানে ওই লোকগুলো আমাদেরই লোক ছিল, তুই বুঝতে পারিস নাই, তো টাকাগুলো সাবধানে রাখিস, বিসমিল্লাহ বলে খরচ করবি, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আমি না বলা পর্যন্ত তুই বিয়ে শাদী করিস না, এটার বেশ কিছু বিষয় রয়েছে, আমি বললে তখন বিয়ে করিস, আর তুই একটা নতুন করে ঘর উঠা। এখন অসীম ভাই উনি ওই স্বপ্নের মধ্যে বলেন যে একটা ঘর ওঠাতে তো অনেক টাকা লাগে, আমি এত টাকা কোথায় পাবো, কিভাবে ঘর উঠাবো, আমাকে একটু পরামর্শ দেন, আমি তো বুঝতে পারতেছি না। তখন ওই মুরব্বী বলেন তুই তোর মতো করে উঠা, যেভাবে পারিস উঠা, একটা হইলেই হলো, আর তুই একটু আলাদা থাকার চেষ্টা করবি। তো উনি এই টাটখড়ি দিয়ে কোনো রকমে একটা ওই উপরে সন দিয়ে চারদিকে পাটখড়ি বেড়াতে একটা ঘর উঠাইছেন আর কি, ডোয়া কাঁচা আর কি, মাটির ডোয়া আর কি, অর্থাৎ মেঝেটা মাটির। তো এইভাবে স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে বেশ কিছু পরামর্শ দেয়।
এর মধ্যে আবার কি করে অসীম ভাই, উনি ওই মুরব্বির কথা অমান্য করে উনি হঠাৎ করে বিয়ে শাদী করে বসেন। যখনই বিয়ে করছেন এরপর থেকে ওনার অভাব তীব্র আকার ধারণ করে। কেন জানি ওনার আর সংসার চলেই না, ওনার ভ্যানেও ওরকম যাত্রী টাত্রী খুব একটা ওঠে না, অন্য ভ্যানে ওঠে, ওনারটাই ওঠে না। তো এইভাবে অভাব অনটন ওনার উপর একদম চেপে বসে। আর একটা বিষয়, এরপরে উনি স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ লোককে খুব রাগান্বিত অবস্থায় দেখতে পান। বলে, তোকে আমি এতবার করে বললাম আমার পরামর্শ ছাড়া বিয়ে করিস না, তারপরও তুই আমার নির্দেশটা অমান্য করলি, তুই কাজটা তো ভালো করলি না, তুই নিজের অনেক বড় ক্ষতি করে ফেললি, এখন থেকে তো তোর পতন শুরু হলো, এটা তো আমরা কেউ রুখতে পারবো না। সত্যি এরপর থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা চলমান, এবং উনি যে ঘর তৈরি করছিলেন, আগের ঘর পরে নতুন করে ছোটো একটা ঘর তৈরি করছিলেন, এই ঘরে উনি ঘুমাইতেই পারেন না, ঘুমই আসে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো এরপর উনি কবিরাজ দেখাইছেন, চারফুক করাইছেন, লাভ হয় না। কবিরাজ বলছিল যে এই ঘরটা ভেঙে একটু সরিয়ে আর একটা জায়গায় নতুন একটা ঘর করো, সেটা উনি করছেন, এতে করেও সমস্যার সমাধান হয় নাই। এই যে 2025 সাল, এই 25 সালে এসেও ওনার সংসারের বিভিন্ন ধরনের সমস্যা সেই আগের মতোই রয়ে গেছে, এখনও সেটাই চলছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে একটা আধ্যাত্মিকতার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে অসীম ভাই উনি সৌভাগ্যক্রমে এমন একটা জিনিস পেয়ে গিয়েছিলেন। মূলত অসীম ভাইয়ের যিনি দাদা, উনি বেশ ভালো একজন মানুষ ছিলেন, ওনার কাছে বেশ আল্লাহওয়ালা জিনেদের আসা যাওয়া ছিল। হয়তোবা ওই রকমই কোনো একটা জিন অসীম ভাইয়ের কাছে এসেছিল, যেটা উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন। এই বিষয়টা যখন ওনার মায়ের সাথে শেয়ার করেছিলেন, ওনার মা বলেছিল যে তোর দাদা তো এরকম আমল করতো, তার কাছে ভালো জিন আসতো, হতে পারে ওই ভালো জিনদের মধ্যে একজন তোর কাছে এসেছে। আসলে অসীম ভাই এটা ধরে রাখতে পারেনি, যার কারণে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। আর আমি দেখেছি যে আমার পরিচিত একজন আছে, হয়তো বা অদূর ভবিষ্যতে তার সম্পর্কে আমি কোনো ঘটনা পেলে বলবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ওনার কিন্তু এরকম একটা বিষয় রয়েছে, ওনাকে আপাতত বিয়ে করতে নিষেধ করেছে, তো অনুমতি দিলে উনি বিয়ে শাদী করবেন।